শীতের দুপুর গড়িয়ে বিকেল নামলেই কলকাতা শহরের এক অদ্ভুত রূপ দেখতে পাওয়া যায়। পশ্চিম আকাশে সূর্যটা লালচে রঙে ডুবে যাচ্ছে ধীরে ধীরে, আর শহরটাকে রাঙিয়ে দিচ্ছে মলিন সোনালি আলোয়। অন্যদিকে আবার উত্তরে হাওয়ার হালকা ঝাপটা গায়ে শীতের কামড় মনে করিয়ে দেয়। আর তাই রাস্তায় চলাফেরা করা মানুষদের গায়ে রয়েছে সোয়েটার, মাফলার, আর কারো কারো হাতে ধোয়া ওঠা চায়ের ভাঁড়। সেই রকমই এক শীতের বিকেলে আমি, সত্যবতী আর ব্যোমকেশ একসাথে বারান্দায় বসে চায়ের চুমুক দিচ্ছিলাম। ধূসর পাঞ্জাবিতে মোড়ানো, গায়ে একটা হালকা চাদর, চোখে চশমা আর তীক্ষ্ণ এক মন নিয়ে ব্যোমকেশ বসেছিল বারান্দার আরামকে দাঁড়ায়। তাকে দেখলেই বুঝতে পারা যায় সে সবসময় কিছু একটা ভাবনা ভেবে চলেছে। ঠিক সেই মুহূর্তেই বাইরে কলিং বেলের শব্দ শুনতে পাওয়া গেল। ব্যোমকেশ বলল, কে হতে পারে বলো তো এখন? দাঁড়া ব্যোমকেশ, আমি দেখছি। এই বলে আমি চেয়ার ছেড়ে উঠে দরজা খুলতেই দেখি এক মধ্যবয়স্ক ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে আছেন। তার মাথার চুল হালকা পাকা এবং তার মুখে উদ্বেগ ও চোখে ক্লান্তি। সে ব্যক্তি বললেন, ব্যোমকেশবাবু বাড়িতে আছেন? ওনার সঙ্গে কি একটু দেখা করতে পারি? আমি বললাম, হ্যাঁ উনি বাড়িতেই আছেন, কিন্তু আপনি কে, মানে আপনার পরিচয়? নমস্কার, আমি তন্ময় সান্যাল, পেশায় একজন ব্যাংক কর্মী। আমি আসলে ব্যোমকেশের অনেক পুরনো দিনের বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে আসুন ভিতরে আসুন। আমি তাকে ভিতরে নিয়ে এলাম। তন্ময় বাবুকে দেখা মাত্রই ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আরে তন্ময়, কেমন আছিস রে? কত বছর পর তোকে দেখলাম, কি খবর বল তোর? তন্ময় বাবু হাসলেন না, তিনি বসে বললেন, ভালো নেই রে, তাই তো তোর কাছে এসেছি। একটা সমস্যা হয়েছে রে, আর তাই এই ব্যাপারে তোকে ছাড়া আর কারোর উপর ঠিক ভরসা করতে পারছি না। আমরা সবাই তন্ময় বাবুর কথা চুপচাপ শুনছিলাম। ব্যোমকেশ হালকা গম্ভীর স্বরে বললেন, কেন বলতো, মানে ঠিক কি হয়েছে একটু খুলে বল না। তন্ময় বাবু একটু ইতস্তত করে বললেন, আমার কাকা মেঘনাথ সান্যাল সোনারপুরে থাকেন। উনি খুবই বয়স্ক, ওনার বয়স এখন প্রায় ওই 80-র কাছাকাছি হবে। কিন্তু সমস্যা হচ্ছে, গত 1 মাস ধরে তার বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাতে নিজে থেকেই একটা ঘরে আলো জ্বলে ওঠে, যেটা অনেক বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। সেখানে কেউ যেন কাঁদে, আবার দরজার কড়া নাড়ার আওয়াজও শোনা যায়। এমনকি কাকা বলেছে তার ঘুমের মধ্যে সে কারোর নিঃশ্বাসের গন্ধও নাকি টের পায়। ব্যোমকেশ চোখ ছোট করে তাকালো এবং কিছুটা ভ্রু কুঁচকে বলল, আচ্ছা, তোর কাকা কি মানসিকভাবে ঠিক আছেন? হ্যাঁ রে, এতদিন তো একদম ঠিকঠাকই ছিল, কিন্তু এখন ইদানিং কাকা আতঙ্কে ভোগে। গতকাল রাতে আমাকে ফোন করে বলল ওরা নাকি আবার এসেছে। এইটা বলেই ফোনটা কেটে গেল। আমি ঘুরিয়ে আবার ফোন করলাম, কিন্তু কাকা আর ফোনটা ধরল না। আমি আর নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে বলেই ফেললাম, ওরা এসেছে? এই ওরা মানে? সেটা তো ঠিক আমিও বলতে পারবো না। কাকা গতকাল রাতে আমাকে ফোন করে ঠিক এইভাবেই কথা বলেছিল। আমি আজ সকালেই যাই, গিয়ে দেখি দরজা খোলা, কিন্তু কাকা বিছানায় নেই। পরে গোটা বাড়ি খোঁজার পর দেখতে পাই কাকা চিলে কোঠার সিঁড়িতে শুয়ে আছে। কাকা দিন দিন কেমন যেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, আর বাড়িটাও কেমন যেন একটা অভিশপ্ত স্থানে পরিণত হয়েছে। ব্যোমকেশ, এই অবধি বলে তন্ময় বাবু থামলেন। এক মুহূর্তে গোটা ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। ব্যোমকেশ একটু থেমে বলল, তুই কি বিশ্বাস করছিস যে এটা কোনো ভুতুরে ব্যাপার? তন্ময় বাবু গম্ভীর গলায় বললেন, না ব্যোমকেশ, এসব ভূত প্রেতে আমি একেবারেই বিশ্বাস করি না।
কিন্তু আমি নিজের চোখে দেখেছি ভাই, এক বন্ধ ঘরে আলো জ্বলে উঠতে, কারোর পায়ের শব্দ আমি শুনেছি, অথচ সেখানে কেউই ছিল না। কিন্তু এর পিছনের কি কারণ তা আমি সত্যিই জানি না। তাই আমি চাই তুই আর অজিত একবার ব্যাপারটা একটু দেখে আয়, কারণ আমি জানি এটা কোনো সাধারণ ব্যাপার না। এবার ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে সেই পুরনো দীপ্তি। কিছু একটা ভেবে ব্যোমকেশ মাথা নাড়ল, তারপর বলল, বেশ, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা আজ রাতেই যাব তোর কাকার সোনারপুরের ওই বাড়িতে। ব্যোমকেশের কথা শুনে আমি একেবারে অবাক হয়ে গেলাম। বললাম, কি ব্যাপার ব্যোমকেশ, এত তাড়াহুড়ো? আমরা তো কালও যেতে পারি। না না অজিত, তাতে দেরি হয়ে যাবে। আমি একটা ভয়ের গন্ধ পাচ্ছি অজিত, আর সেই গন্ধ আমরা যত দেরি করব ততই হারিয়ে যাবে। এরপর তন্ময়বাবু চলে যেতেই ব্যোমকেশ তার নিজের ঘরে গিয়ে কাগজে কি যেন আঁকিবুকি করতে লাগলো, যেন কোনো একটা বিশেষ হিসেব সে মেলানোর চেষ্টা করছে। আমি আর তাকে বিরক্ত না করে নিজের ঘরে চলে গেলাম। এরপর সন্ধ্যা একটু গাঢ় হতেই আমরা রাতের খাবারটা সেরে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। রাত তখন প্রায় 9:30। কলকাতার রাস্তা ধীরে ধীরে নিস্তব্ধ হচ্ছে। দিনের কোলাহল সরে যাওয়ার পর অলিগলির মুখে নেমে এসেছে এক ঘন নীরবতা। দিনের ব্যস্ততা, চায়ের দোকানের আড্ডা, এখন সবই স্তব্ধ। তার উপরে আবার শীতের রাত। সোনারপুরের এই পুরনো এলাকায় রাতের বেলায় খুব একটা মানুষজন দেখা যায় না। সেই পরিবেশেই আমরা পৌঁছলাম মেঘনাথ সান্যালের পুরনো সেই বাড়ির সামনে। বাড়ির মুখোমুখি দাঁড়ালে চোখে পড়ে এক মোটা লোহার গেট, যার রং উঠে গিয়ে জং ধরে গেছে। গেটের উপরে একটা ধুলো ধরা নেমপ্লেট, তাতে লেখা আছে সান্যাল ভিলা। গেট ঠেলে ভিতরে ঢুকলেই একটা ছোট উঠোন, মাঝখানে একটা টিউবওয়েল, আর তার পাশে একটা বড় জাম গাছ, যা প্রায় পুরো উঠোনটাকেই জুড়ে রেখেছে। দোতলা বাড়ি, সামনে লাল ইটের দেওয়াল, আর সদরে একটা মোটা কাঠের দরজা। তার উপরে একটা লণ্ঠন জ্বলছে, যেন কোনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়বাবু বার কয়েক কলিং বেল বাজাতেই দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন এক বয়স্ক ভদ্রলোক। তার বয়স প্রায় 80 ছুঁই ছুঁই, কিন্তু তার ভঙ্গিতে এক আভিজাত্য রয়েছে। তার চোখে রয়েছে পাতলা ফ্রেমের কালো চশমা, এবং তার হাতে রয়েছে একটা কাঠের ছুরি। তবে তার চোখে মুখে এক আতঙ্কের ছাপ স্পষ্ট। আমাদের দেখা মাত্রই তিনি আমাদের ভিতরে আসতে বললেন। তন্ময়বাবু হয়তো তাকে আগেই আমাদের কথা জানিয়েছিলেন, তাই হয়তো এত রাতে তিনি আমাদের দেখে একটুও অবাক হননি। তন্ময়বাবু বললেন, কাকা, তুমি চিন্তা করো না, ওনারা আজ রাতে আমাদের এখানেই থাকবেন, তোমার কোনো ভয় নেই। তুমি যাও, গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তবে ওই ঘরটার চাবিটা একটু আমাকে দিয়ে যাও, তদন্তের স্বার্থে ওই ঘরটা আমাকে ওনাদেরকে একবার দেখাতে হবে। মেঘনাথবাবু সংশয়ের চোখে তন্ময়বাবুর দিকে তাকালেন, কিন্তু তন্ময়বাবু চোখের ইশারাতে তার কাকাকে আশ্বস্ত করতেই তিনি চাবিটা দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। এবার তন্ময়বাবু এগিয়ে গেলেন সেই বন্ধ ঘরটির দিকে। তিনি চাবি দিয়ে ঘরের তালাটি খুললেন। আমরা ভিতরে ঢুকলাম। দরজা খোলার খটার শব্দে একটা শীতলতা যেন সারা গা ছাড়িয়ে বেরিয়ে পড়ল। ভিতরে ঢুকেই বোঝা গেল যে বাড়িটা বড় হলেও সেখানে কোনো বসবাসের ছাপ নেই। ঘরের দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, কোথাও আবার চুন উঠে গেছে, আর মেঝেতে ধুলো জমে রয়েছে। তন্ময়বাবু বললেন, এটাই সেই ঘর। ঘরটা সবসময় বন্ধই থাকে। কাকাকে জিজ্ঞেস করলে কাকা বলতো এই ঘরে ঢোকা নাকি বারণ, কিন্তু কেন যে এমনটা বলতো সেই কারণ কিন্তু আমার অজানা সম্পূর্ণ।
ঘরটা বাইরে থেকে দেখতে যতটা সাধারণ, ভিতরে ততটাই গা ছমছমে। জানলাগুলো দেখেই বোঝা যাচ্ছে বহুদিন সেগুলো খোলা হয়নি, আর দরজার তালাটা যে বহু পুরনো তা দেখেই বোঝা গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, ঘরের মেঝেতে জমে থাকা ধুলোর মধ্যে আমরা স্পষ্ট কারোর পায়ের ছাপ দেখতে পেলাম। কার যেন নগ্ন পায়ের চিহ্ন, তবে একটি নয়, একাধিক। ব্যোমকেশ চুপ করে ঝুঁকে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর সে মাটি ছুঁয়ে স্পর্শ করে কিছু একটা বোঝার চেষ্টা করল এবং বলল, আমার মনে হচ্ছে এই ছাপগুলো 3 দিনের বেশি পুরনো নয়, আর এগুলো কোনো জুতোরও নয়, খালি পায়ের ছাপ। খুব সম্ভবত একজন মহিলার। ব্যোমকেশের কথা শুনে আমি চমকে উঠলাম। তুমি এত কিছু বুঝলে কিভাবে ব্যোমকেশ? অজিত, এই পায়ের গড়নটা দেখো, চাপ পড়েছে পায়ের সামনের দিকে। জুতোর ক্ষেত্রে চাপ পড়ে গোড়ালিতে, আর ধুলো এখনো শুকনো, টাচ করলে গুঁড়ো হয়ে যাচ্ছে না। তার মানে এই পায়ের ছাপ খুব বেশি পুরনো নয়। ব্যোমকেশ আবার চারপাশে তাকালো। হঠাৎ তার চোখ গেল ঘরের একটা দেয়ালে। সেখানে একটা পুরনো ফটো ফ্রেমে ঝাপসা একটা ছবি রয়েছে, এক বালিকার মুখ, যার চোখ যেন কিছু বলতে চাইছে। ছবিটার নিচে লেখা রয়েছে রেখা। ছবিটিকে নির্দেশ করে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, তন্ময়, এটা কার ছবি? তন্ময়বাবু চোয়াল শক্ত করে বললেন, রেখা আমার কাকার ছোট বোন। বহু বছর আগে তিনি মারা যান। কিভাবে? বিস্তারিত ঘটনা আমি কিছুই জানি না, তবে একদিন বিকেলে এই ঘরের জানলার বাইরে মাটিতে তার দেহ পাওয়া যায়। বলা হয়েছিল দুর্ঘটনা, কিন্তু কাকা এখনো পর্যন্ত বলে যে সেটা দুর্ঘটনা নয়, কে যেন তাকে ধাক্কা মেরেছিল। ব্যোমকেশ তখন একেবারে চুপচাপ। গোটা ঘর জুড়ে একটা দীর্ঘ নিস্তব্ধতা। এরপর আমরা ব্যোমকেশের কথা মতোই বাড়ির অন্যান্য ঘরগুলো দেখতে গেলাম। একটা বড় ড্রয়িং রুম, যেখানে টেবিলে এখনো একটা তাসের প্যাকেট খোলা অবস্থায় পড়ে রয়েছে। ব্যোমকেশ সেটি হাতে নিয়ে বলল, এগুলো গতকালও ব্যবহার হয়েছে। তুমি কিভাবে বুঝতে পারছো ব্যোমকেশ? তাসে হাতের ছাপ রয়েছে অজিত। খুব সামান্য আর্দ্রতা লেগে আছে, যা দেখে গতকালের বলেই মনে হচ্ছে। তবে একজনেরই হাতের ছাপ এখানে। কেউ কি তাহলে একা একা তাস খেলেছে? এরপরে এই ঘর ওই ঘর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছলাম একটা সিঁড়ির ঘরের কাছে, যেখান থেকে সোজা ছাদে ওঠা যায়। সিঁড়ির ধারে একটা টুকরো সাদা কাগজ পড়েছিল। ব্যোমকেশ সেটা তুলে নিয়ে পড়তে শুরু করলো। তাতে একটা কবিতা লেখা রয়েছে, একটা ছোট্ট কবিতা, যা পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। জানালার ধারে আমি ছিলাম। আলো যখন নিভে গেল, হঠাৎ কে যেন পিছনে এসে দাঁড়ালো। আমি চিৎকার করেও রইলাম চুপ। এই লাইনগুলো কার লেখা? কে লিখেছে কথাগুলো? ব্যোমকেশ বলল, এই ধরনের কবিতা কেউ একা বসে লেখে না। এই শব্দের ভেতরে একটা তীব্র আতঙ্ক আছে, এবং মনে হচ্ছে সেটা বলা নয়, শোনা। এরপর আমরা যখন ছাদে উঠলাম, তখন শহরের আকাশে চাঁদের আলো খুব ম্লান। ছাদে গিয়ে আমরা আরো কিছু আশ্চর্য রকম জিনিস খুঁজে পেলাম। একটা পুরনো চাদর, যার একধারে শুকনো লাল দাগ, আর একটা কাঁচের বোতল, যার মধ্যে কি যেন একটা ছিল, কিন্তু আজ আর নেই। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, এখানে কিছু একটা হয়েছে। এই বাড়ির অতীতে যা লুকিয়েছিল তা আবার মনে হচ্ছে জেগে উঠেছে। আমি সেদিন রাতে কেন জানি না খুব অস্বস্তি বোধ করছিলাম। ব্যোমকেশ সেই রাতে আমাদের থেকে কিছু লুকিয়ে রাখলো। আমি সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম, কিন্তু ব্যোমকেশকে আমি কিছু জিজ্ঞেস করলাম না। রাত তখন প্রায় 11:30। সোনারপুরে সেই পুরনো বাড়ির প্রতিটা দেয়ালে স্যাঁতস্যাঁতে ঘামের মতো এক অদৃশ্য আতঙ্ক লেপ্টে রয়েছে। বাইরে কলকাতার রাস্তায়
হঠাৎ কুকুরের ডাক, কখনো দূরে ট্রামের ঘণ্টা ধ্বনি, সেই সব মিলিয়ে যেন এই রাতের নীরবতাকে আরো ভারী করে তুলছে। আমি ব্যোমকেশ আর তন্ময়বাবু ড্রয়িং রুমে বসে আছি। মেঘনাথবাবু হয়তো ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছেন। এখনো অবধি কিন্তু তিনজনেরই কেউ সেরকম ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয়নি বা উপলব্ধিও করিনি। ঘরের মাঝখানে একটা হ্যারিকেন জ্বলছে। তার কাঁপা কাঁপা আলোয় ব্যোমকেশের মুখটা যেন আরো গম্ভীর আর তীক্ষ্ণ মনে হচ্ছে। ব্যোমকেশ সে হ্যারিকেনের আলোর দিকে তাকিয়ে এক মনে কি যেন ভেবে চলেছে। তারপর এক সময় সে হঠাৎই বলে উঠল, এই বাড়িতে কেউ আছে অজিত, কেউ আছে এখানে। আমি একেবারে চমকে গেলাম। মানে? মানে এই যে এই বাড়িতে আমরা তিনজন আর মেঘনাথবাবু ছাড়া আর কারোর থাকার কথা নয়, কিন্তু আমি এই বাড়িতে আরও একজনের উপস্থিতি অনুভব করছি, কিন্তু কেন জানি না সেটা আমার ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আমার এতদিনের অভিজ্ঞতাও তার কাছে হার মানছে। ব্যোমকেশের কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে বলল, চলো অজিত, ওপরে যাই। ব্যোমকেশের কথা মতোই আমরা উপরের দিকে গেলাম। সিঁড়ির ধাপে পা দেওয়ার আগেই হঠাৎ করে খচ করে একটা শব্দ হলো, যেন মনে হলো কেউ কড়া নাড়ছে। আর ঠিক সেই মুহূর্তে ওই বন্ধ ঘর থেকে একটা নরম করুণ কান্নার আওয়াজ ভেসে এলো। আমি সেই শব্দ শোনা মাত্রই চমকে উঠলাম। তন্ময়বাবু এতক্ষণ আগে আগে হাঁটছিলেন, তিনি এবার পিছিয়ে এলেন। ব্যোমকেশ চোখ তুলে বলল, তুই কি ভয় পাচ্ছিস তন্ময়? ভয় নয় ব্যোমকেশ, এই শব্দ আমার চেনা। এই শব্দ আমি গত 1 মাসে অনেকবার শুনেছি, কিন্তু এই কান্না, এটা কোনো জীবিত মানুষের কান্না নয় ব্যোমকেশ। আমি এসবে বিশ্বাস করি না ঠিকই, কিন্তু চোখের সামনে যা হচ্ছে তা কি করে অস্বীকার করি বলতো? আমরা ধীরে ধীরে উপরের তলায় উঠলাম। করিডোরে একটুও আলো নেই, কিন্তু ব্যোমকেশ তার টর্চটা জ্বালল। তার কাঁপা আলোয় দেখলাম ঘরের দরজাটা একটু খোলা রয়েছে, যেটা কিছুক্ষণ আগেই বন্ধ ছিল। আমি ফিসফিস করে বললাম, দরজাটা তো বন্ধ ছিল, খুললো কি করে ব্যোমকেশ? ব্যোমকেশ আমার কথা কোনো উত্তর দিতে পারল না। ব্যোমকেশ একেবারে হতবাক হয়ে গেছে। আসলে এতদিন যাবৎ যত রকম কেস ব্যোমকেশ সলভ করেছে, তাতে আজ অবধি তাকে এই ধরনের কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হয়নি। ঘরের ভিতরে ঢুকতেই বুকটা ধক করে উঠল। ঘরের ঠিক মাঝখানে রয়েছে একটা ছোট্ট কাঠের টুল, আর তাতে বসে আছে এক মেয়ের অবয়ব। সে মুখ নিচু করে বসে আছে। তার পরনে সাদা শাড়ির মতো কিছু একটা, আর তার চুল সামনে ঝুলে পড়েছে। আলো পড়ে সেই চুলে কিছুটা সাদা সাদা চিহ্ন দেখা যাচ্ছে, যেন বহুদিনের ধুলো। আমি জোরে বললাম, কে 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 আপনি? কোনো সাড়া নেই। ব্যোমকেশ ধীরে ধীরে এগিয়ে গেল সেই দিকে, কিন্তু হঠাৎ সে এক পা ফেলে থেমে গেল। টর্চের আলো সরিয়ে নিয়ে উত্তেজিত হয়ে বলল, অজিত, পিছিয়ে এসো, পিছিয়ে এসো। এই মেয়েটা জীবিত নয়। আমরা চোখের সামনে যাকে দেখছি সেটা ভ্রম মাত্র। মুহূর্তের মধ্যেই দেখলাম সেই মহিলার অবয়ব আর সেখানে নেই। আমি আর ব্যোমকেশ যেন কিছুতেই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এরকম অভিজ্ঞতা আমাদের এর আগে কখনো হয়নি। এটা কি সত্যি কারোর আত্মা, নাকি শুধু আমাদের ভ্রম? আমরা কিছুটা পিছিয়ে আসতে দেখলাম মাটির ধুলোর ওপরে আবার সেই পায়ের ছাপ, কিন্তু এবার সেটা একেবারে টাটকা। ব্যোমকেশ ধীরে ধীরে ঘরের এক পাশে গিয়ে ঝুঁকে পড়ল এবং হঠাৎ নিচু হয়ে মেঝে ঘেঁষে একটা ছোট কাঠের বাক্স টেনে বের করল। খুলতেই দেখা গেল ভিতরে পুঁথির মতো কিছু কাগজ, ছেঁড়া চিঠি আর একটা ছোট সোনালি লকেট। ব্যোমকেশ বলল, এই ঘরের মধ্যে কেউ কিছু লুকিয়ে রেখেছে, আর সেই কেউ হয়তো চায় না আমরা এগুলো খুঁজে ফেলি। হঠাৎ
আবারও সেই কান্নার আওয়াজ শুনতে পেলাম। তবে এবার কিন্তু সেটা আমাদের একদম পিছন থেকে। আমরা পিছনে ঘুরে দেখি ঘরটা ফাঁকা, কিন্তু জানলার পর্দা হাওয়া না থাকা সত্ত্বেও কাঁপছে। টর্চের আলোয় জানলার পাশে চুন খসে যাওয়া দেওয়ালে কিছু লেখা দেখা গেল। লাল রং দিয়ে কেউ যেন লিখেছে, আমি পড়ে যাইনি, আমাকে ঠেলে ফেলা হয়েছিল। লেখাটা পড়েই আমার গলা একেবারে ভয় শুকিয়ে গেল। মুখ থেকে আমার কোনো কথা বের হচ্ছে না। তাও বহু কষ্টে অস্পষ্ট স্বরে বললাম, ব্যোমকেশ, কার লেখা? ব্যোমকেশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জানি না অজিত, জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এ তো একেবারে একেবারে অবিশ্বাস্য ঘটনা। মুহূর্তের মধ্যেই ঘরের মধ্যের বাতাস যেন ভারী হয়ে উঠল। ব্যোমকেশের হাতের টর্চ হঠাৎ নিভে গেল। আমি ব্যোমকেশের দিকে হাত বাড়াতেই সে ঠান্ডা গলায় বলল, চুপ অজিত, চুপ, কেউ একটা আসছে। হঠাৎ করেই ঘরের এক কোণে দরজার পিছনের দিক থেকে একটা ফিসফিসানি শব্দ শোনা গেল। আমরা একসাথে পিছনে তাকালাম, কিন্তু কই, সেদিকে তো কেউ নেই। কিন্তু সেই ঠান্ডা বাতাস, সেই ফিসফিসানি যেন আমাদের ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। তন্ময়বাবু ভীত কণ্ঠে ফিসফিস করে বললেন, এই কণ্ঠস্বরটা আমি চিনতে পারছি ব্যোমকেশ। এটা আমার পিসি রেখার কণ্ঠ। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? পিসি তো বহু বছর আগেই। তন্ময়বাবু কথাটা শেষ করতে পারলেন না, তার গলা ভয়ে জড়িয়ে এলো। সেই রাতটা আমাদের জীবনে এক মোড় ঘুরিয়ে দিল। বাড়ির বাতাসে যেন এক অদৃশ্য উপস্থিতি আমাদের ঘিরে ছিল। ঘরের মেঝেতে পড়ে থাকা সে কাঠের বাক্সে থাকা জিনিসগুলো ব্যোমকেশ খুব সাবধানে তুলে আনলো ড্রয়িং রুমে। এবার আমরা তিনজন ড্রয়িং রুমের টেবিলে ঘিরে গোল করে বসলাম। বাইরে তখন নীরব নিস্তব্ধ রাত, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটাই কানে এসে ঠেকছে। ব্যোমকেশ সেই ছোট সোনালি লকেটটা হাতে নিয়ে খুব মন দিয়ে সেটাকে পর্যবেক্ষণ করতে লাগলো। সেটা পুরনো ধাঁচের একটা গোলাকৃতি লকেট, তার উপরে ছোট পুঁতির কাজ। লকেটটা খুলতেই আমরা হতবাক। ভিতরে একটা ছোট ছবির অংশ ফ্রেমের মধ্যে রাখা, কিন্তু পুরো মুখ দেখা যাচ্ছে না, যেন কেউ ইচ্ছে করে ছবির অর্ধেকটা ছিঁড়ে ফেলেছে। আর ছবির নিচে একটা লিপি লেখা ছিল। লেখাটা ছিল, আমি চেয়েছিলাম আলো আর ও দিয়েছিল অন্ধকার। লেখাটা পড়ার পরেই তন্ময়বাবু খানিকটা দৃঢ় কণ্ঠে বললেন, এটা আমার পিসির, মানে এটা রেখার হাতের লেখা হতে পারে। কাকু পিসির প্রসঙ্গে বারবার একই কথা বলে, যে কেউ নাকি পিসিকে ছাদ থেকে ফেলে দিয়েছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না। সেই সময় পুলিশ বলেছিল পিসির মানসিক অবস্থা নাকি ভালো ছিল না, তাই নাকি সে আত্মহত্যা করেছিল। ব্যোমকেশ এরপর বাক্স থেকে দ্বিতীয় জিনিসটা বের করলো, একটা ছেঁড়া চিঠি। চিঠিটা দুভাগে ছেঁড়া, কিন্তু কিছু অংশ বোঝা গেল। যেটুকু বোঝা গেছে তাতে লেখা ছিল, তুমি বলেছিলে আমি বললে সবাই বিশ্বাস করবে, কিন্তু তুমি নিজের স্ত্রীকেও বিশ্বাস করো না। আমি জানি কি হয়েছে ছাদের ঘরে, আমি আজ রাতে সত্যি বলে ফেলব। কিছু কিছু অংশ থেকে এই লেখাগুলো উদ্ধার করে পড়া গেলেও আদপে এই কথাগুলো আক্ষরিক অর্থ যে কী ছিল তা ঠিক বোঝা গেল না। চিঠির নিচে অবশ্য কারোর কোনো নাম ছিল না। ব্যোমকেশ তৎক্ষণাৎ কিছু একটা ভাবল, তারপর বলল, এই চিঠিটা লেখা হয়েছে মৃত্যুর আগের রাতেই। মানে রেখা দেবী জানতো কিছু একটা গোপন তথ্য যা ওই ছাদের ঘরের সঙ্গে যুক্ত। তার মানে তুমি কি বলছো ব্যোমকেশ, যে রেখা দেবী কারোর সম্পর্কে কিছু জানতো আর সেই সত্যি বলার হুমকির জন্যই তাকে খুন করা হয়েছিল? এমনটা হতেই পারে অজিত। আর তুমি লক্ষ্য করেছো এই চিঠিতে স্ত্রী কথাটা এসেছে, মানে কারো স্বামী এখানে জড়িত, যে নিজের স্ত্রীকে বিশ্বাস করতো না। হ্যাঁ ঠিক বলেছ,
কিন্তু কার স্বামী? তন্ময়বাবু এতক্ষণে মৌন ছিলেন। এবার তিনি একটু দ্বিধা নিয়ে বললেন, সেই সময় আমার কাকা মানে মেঘনাথ বাবুর এক সহকারী থাকতেন এই বাড়িতে। নাম ছিল শঙ্কর পাল। তিনি ছিলেন লেখক, সঙ্গে আইনও জানতেন। কাকা তাকে অবশ্য খুব বিশ্বাস করতেন এবং তিনি নতুন বিয়ে করেছিলেন ঠিক এই ঘটনার কিছু মাস আগেই। তবে বিয়ের পরেই স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। তার বিয়েটা আর টেকেনি। তার স্ত্রী 2 মাসের মধ্যেই গৃহত্যাগ করেন। ব্যোমকেশের চোখে যেন এবার আলো জ্বলে উঠল। এক অদ্ভুত দীপ্তি তার চোখে আমি লক্ষ্য করলাম, যেন কোনো নতুন সূত্র সে খুঁজে পেল। ব্যোমকেশ বলল, শঙ্কর পাল? আচ্ছা, সে এখন কোথায়? শুনেছি এখন তিনি দমদমে থাকেন। এখন প্রায় তার নিঃসঙ্গ জীবন বলা যায়। বেশ, তবে কাল সকালেই আমাদের সেখানে যেতে হবে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ ততক্ষণে স্নান সেরে চা খাচ্ছে। আমরা 3 জন প্রস্তুত হয়ে একটা ট্যাক্সি নিয়ে রওনা হলাম শঙ্কর পালের খোঁজে। তন্ময়বাবুর ঠিকানা অনুযায়ী দমদমের একটা পুরনো বাড়িতে পৌঁছানোর পর কলিং বেল বাজাতেই দরজা খুললেন একজন মাঝবয়সী ভদ্রলোক। পাকা চুল, চোখে ভারী চশমা আর ঠোঁটে এক অদ্ভুত রুক্ষতা। তিনি বললেন, আপনারা কারা? ব্যোমকেশ নিজের পরিচয় দিল। শঙ্করবাবু প্রথমে একটু দ্বিধায় ছিলেন, কিন্তু পরে রেখা নামটা শুনে তিনি যেন কেঁপে উঠলেন। তিনি খানিক আমতা আমতা করে বললেন, রেখা? আপনারা ওর ব্যাপারে খোঁজ করছেন, তাও এতদিন পরে? হ্যাঁ, কারণ আমরা চাই আপনি যতটুকু জানেন সেটা আমাদের বলুন। রেখা দেবীর মৃত্যুটা কিভাবে হয়েছিল সেটা আমার জানাটা খুব প্রয়োজন। দয়া করে আপনি যা জানেন আমাদেরকে সবটা সত্যি করে খুলে বলুন। শঙ্করবাবু খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর আস্তে আস্তে বললেন, রেখা খুব ভালো মেয়ে ছিল, কিন্তু খুব জেদি ছিল। সে কিছু একটা জেনে গিয়েছিল। মেঘনাথবাবু অর্থাৎ তার নিজের বাবার কোনো একটা গোপন তথ্য সে জেনে গেছিল, আর আমি তখনই বুঝেছিলাম যে ও বিপদে আছে। আমি নিজেও তাই ওকে অনেকবার সাবধান করেছিলাম। আমি আর কৌতূহল চেপে রাখতে না পেরে বিস্ময় প্রকাশ করে বললাম, তাহলে আপনি জানতেন যে সে মারা পড়বে? না, আমি জানতাম না, তবে কিছুটা আশঙ্কা করেছিলাম। ওর মৃত্যুটা আত্মহত্যা নয়, সেটা আমি খুব ভালো মতো জানি। সেদিন রাতে বাড়িতে শুধু আমি, রেখা আর মেঘনাথ বাবু ছিলাম। শঙ্করবাবু থামতেই ব্যোমকেশ বলে উঠল, তারপর কি হয়েছিল? শঙ্করবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, সেদিন রাতে আমি দেখেছিলাম কেউ একজন ছাদে গিয়েছিল, ঠিক রাত ওই 1টা নাগাদ। রেখার অনেক রাত অবধি জেগে থাকার অভ্যাস ছিল, তাই আমি যখন শুনলাম ছাদের দরজা খোলার আওয়াজ, তখন আমি ভেবেছিলাম ও হয়তো হাওয়া খেতে গেছে। কিন্তু পরদিন সকালে... তিনি আর কিছু বলতে পারলেন না। তার চোখ ভিজে উঠল। ব্যোমকেশ এবার উঠে দাঁড়িয়ে বলল, আপনি কি আমাদের রেখা দেবীর মৃত্যুর ব্যাপারে কিছু প্রমাণ দিতে পারবেন? শঙ্করবাবু একটু ভেবে নিয়ে বললেন, হ্যাঁ, একটা জিনিস আছে। ওর হাতে একটা চিঠি ছিল। পরদিন সকালে যখন আমি বাড়ির উঠোনে যাই, তখন আমি প্রথম রেখাকে ওভাবে পড়ে থাকতে দেখেছিলাম। যেহেতু আমি বরাবরই অনেক ভোরবেলা উঠি, আমি ওর সামনে গিয়ে দেখি ওর হাতে একটা চিঠি রয়েছে। আমি কাউকে কিছু না জানিয়ে এই চিঠিটা সেখান থেকে সরিয়ে ফেলি। সেই চিঠি আমি সযত্নে আমার কাছে রেখে দিই। শুধুমাত্র নিজের চাকরি হারানোর ভয়ে আমি এতকাল মুখ খুলিনি, কিন্তু চাকরি আমি ছেড়ে দিয়েছি অনেক দিন হয়েছে। তবুও আর সেই পুরনো ঘটনাটাকে টেনে তার সত্যতা প্রমাণ করার মতো সাহস সত্যিই আমার নেই। চিঠি? কি লেখা আছে ওই চিঠিতে? আমাকে একবার ওই চিঠিটা আপনি দেখাতে পারেন? শঙ্করবাবু ব্যোমকেশের কথায় সম্মতি জানিয়ে ঘরের ভিতরে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে একটা পুরনো খাম আমাদের হাতে দিলেন। খামের উপর লেখা, যদি আমি না ফিরি। শঙ্কর পালের হাত থেকে সেই পুরনো খামটা নেওয়ার পর আমরা কিছুক্ষণ চুপ করেছিলাম, যেন সময় খানিকটা থেমে গেছে। খামের রং জ্বলে গেছে,
কাগজটা যেন শতাব্দীর ধুলো থেকে জমে থাকা কিছু গোপন স্মৃতি বহন করছে। ব্যোমকেশ ধীরে ধীরে খামটা খুলল। ভিতরে ছিল একটি চিঠি, চকচকে কলমে হাতে লেখা। আমরা তিনজন খুব মন দিয়ে পড়তে লাগলাম। শঙ্করদা, আমি জানি আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে। আমি তোমাকে বিশ্বাস করি শঙ্করদা যে তুমি কোনো খারাপ কাজে যুক্ত নও, কিন্তু আমি যদি না ফিরি, যদি কালকে সকালটা আমি না দেখতে পারি, তবে এই চিঠিটা তুমি কাউকে দেখিও দয়া করে। আমি যা জানি তা হয়তো কারোর জীবন নষ্ট করতে পারে, আবার হয়তো কোনো সত্যিও প্রকাশ করতে পারে। মেঘনাথ বাবু অর্থাৎ আমার বাবাকে সবাই যেরকম মানুষ হিসেবে ভাবেন তা কিন্তু তিনি মোটেও নন। আমি জানি না তুমি সাহস পাবে কিনা এই চিঠিটা কাউকে দেখানোর, তবে আমি আমার সত্যিটা বলে গেলাম শুধু। ইতি, রেখা। চিঠির শেষে তারিখ রয়েছে 22শে সেপ্টেম্বর 1987, অর্থাৎ রেখা দেবীর মৃত্যুর ঠিক আগের দিন। চিঠিটা ব্যোমকেশ পড়ার পরে চুপ করে কিছুক্ষণ বসে রইলেন। তারপর উঠে ধীরে ধীরে পায়চারি করতে লাগলেন ঘরে। তার কিছুক্ষণ পরে সে বলল, আমার মনে হচ্ছে এই চিলেকোঠার ঘরে কোনো রহস্য লুকিয়ে আছে, হয়তো কোনো পুরনো নথিপত্র। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই চিলেকোঠার ঘরে ঠিক কি রয়েছে? দেখুন ব্যোমকেশ বাবু, সেসব তো আমি বলতে পারবো না, তবে মেঘনাথ বাবু ওই ঘরে কাউকে ঢুকতে দিতেন না। আমি ওই হাতে গোনা 2-1বারই ঢুকেছি মাত্র, তাও আবার ওনার সাথেই। আপনি ঠিকই ধরেছেন, ওই ঘরে মেঘনাথ বাবুর ব্যবসার সমস্ত নথিপত্র থাকে, আর রেখার সাথে মেঘনাথ বাবুর কোনো বিষয় সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা চলছিল, আমার যেটুকু আন্দাজ। আর যেদিন রাতে রেখা মারা গেল সেদিন রাতে মেঘনাথ বাবু দোতলায় তার ঘরে ছিলেন না। ব্যোমকেশ পুরো থমকে গেল কিছুক্ষণের জন্য। তারপর কিছু একটা ভেবে নিয়ে আবার শঙ্করবাবুকে বলল, মানে আপনি বলতে চাইছেন কোনো সম্পত্তি সংক্রান্ত ঝামেলার কারণে মেঘনাথবাবু রেখা দেবী মানে তার নিজের মেয়েকে খুন করেন? শঙ্করবাবু মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ, সম্ভবত। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই কাগজ যার জন্য মেঘনাথবাবু এরকম একটা ঘটনা ঘটালেন, আর সেই কাগজগুলো গেলই বা কোথায়? আমি তখন উত্তেজিত হয়ে বললাম, সেই কাগজ যদি এখনো কোথাও থাকে, আর যদি খুনের মোটিভ লোকানো থাকে সেই কাগজে। হ্যাঁ অজিত, একদম ঠিক কথা বলেছ। আর সেই কারণেই আমাদের আবার ফিরতে হবে মেঘনাথবাবুর বাড়িতে। ওনার বাড়ির ওই চিলেকোঠার ঘরটা আমাদের খুঁটিয়ে দেখতে হবে। হয়তো সেখানেই আমি আমার প্রশ্নের উত্তরটা পাবো। তন্ময় বাবুর দিকে তাকিয়ে দেখলাম তার মুখটা ছোট হয়ে গেছে। আসলে তার নিজের কাকা যে এরকম এক ঘৃণ্য কাজের সাথে যুক্ত, সে হয়তো সেটা একেবারেই মেনে নিতে পারছে না। ব্যোমকেশ তাকে সান্ত্বনা দিয়ে বলল, তন্ময় দেখ, এভাবে ভেঙে পড়িস না। এখনো কিন্তু সত্যি আমাদের সামনে আসেনি, আর সত্যি যদি মেঘনাথবাবু দোষী হয়ে থাকেন তাহলে সেই শাস্তিও তাকে পেতেই হবে। কারণ সব রকম অপরাধ ক্ষমা করা গেলেও একটা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো ঘৃণ্য কাজকে কিছুতেই সমর্থন করা যায় না, তা সেটার পেছনে যাই কারণ থাকুক না কেন। ব্যোমকেশ থামতেই আমি বললাম, সবই তো বুঝলাম ব্যোমকেশ, কিন্তু ওই কাল রাতেই যে মেয়েটার অবয়ব আমরা দেখতে পেলাম, সেটাকে, সেটা তো আর কারো সাজানো ঘটনা নয়। না অজিত, ওটা কোনো সাজানো ঘটনা নয়। যুক্তিতর্কের বাইরে গিয়েও এখনো যে অনেক কিছু ঘটে, কালকের আমাদের ওই দেখা ঘটনাটা তারই প্রমাণ। ওটা রেখা দেবীর আত্মা ছিল, জানি। এই যুগে দাঁড়িয়ে বিশেষত আমার মুখে এই কথা শুনতে খুবই অবাক লাগছে, কিন্তু অজিত, নিজের চোখকে কি করে অস্বীকার করি বলতো? রেখা দেবীর আত্মা এখনো শান্তি পায়নি। আমার মনে হয় অপরাধী শাস্তি পেলে তবেই উনি শান্তি পাবেন। চলো অজিত, আর দেরি করা ঠিক হবে না। আমাদের এখনই মেঘনাথবাবুর বাড়িতে যেতে হবে। আবার দুপুরের দিকে আমরা ফিরে এলাম সোনারপুরে সেই পুরনো বাড়িতে। মেঘনাথবাবু দরজা খুলতেই তার চেহারাটা কেমন যেন বিবর্ণ দেখালো। ঘুমিয়েছিলেন কিনা তা ঠিক বোঝা গেল না, তবে তার চোখ দুটো যেন সবকিছু দেখেও কিছু না দেখার ভান করছে। মেঘনাথবাবু ঠান্ডা কণ্ঠে বললেন, আপনারা ফিরে এসেছেন? হ্যাঁ, আসলে আপনার সাথে কিছু কথা ছিল। আমরা আপনার বাড়ির ওই চিলেকোঠার ঘরটা একটু দেখতে চাই। মেঘনাথবাবু কেমন যেন থমকে গেলেন।
খানিক ইতস্ততভাবে বললেন, ছেলে কোঠার ঘর, সেখানে কি আছে? ওই ঘরে কিছু পুরনো কাগজপত্র থাকতে পারে বলে শুনেছি। রেখা দেবীর মৃত্যুর আগের রাতের প্রসঙ্গে। কথাটা শোনা মাত্রই উনি সোজা তাকালেন ব্যোমকেশের দিকে। তার চোখে অভিমান আর এক রাশ কঠোরতা। ওসব ভুলে যান, ভুলে যান। পুরনো কাঁটা কাটলে শুধু রক্তই বেরোয়। ভুলে যান সব। বেশ, দেখা যাক না কি বেরোয়। আপনি ঘরের চাবিটা দিন। ব্যোমকেশ খানিকটা আদেশের সুরেই কথাটা বলল মেঘনাদবাবুকে। ব্যোমকেশের কণ্ঠস্বর বেশ ভারী বলেই মনে হলো। মেঘনাদবাবু আর কোনো উপায় না দেখে অগত্যা চাবিটা ব্যোমকেশের হাতে তুলে দিতে বাধ্য হলেন। ব্যোমকেশ আর কিছু না বলে তন্ময় বাবুর দিকে একবার তাকিয়ে ছাদের দিকে উঠে গেল। ছাদটা ছিল ভাঙাচোরা, মজবুত হলেও কিছু অংশে শ্যাওলা আর কোথাও কোথাও দাগও রয়েছে। আর তার পাশেই রয়েছে সেই পুরনো চিলিকোঠার ঘরটা। ঘরে একটা বহু পুরনো তালা ঝুলছে। ব্যোমকেশ তালাটা খুলতেই আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম। এই দরজাটাকে যে কবে বন্ধ করা হয়েছিল তার ঠিক হিসেব নেই। দরজাটা খুলতেই একরাশ ধুলো ঝরে পড়ল। ঘরটা একেবারে অন্ধকারে ঢাকা। শুধু একটা ভাঙা কাচের জানলা দিয়ে সূর্যের শেষ রশ্মিটুকু ঘরে ঢুকে পড়ছে। ঘরের ভিতরে রয়েছে ধুলো জমে থাকা কিছু পুরনো টুল আর একটা ছোট লোহার আলমারি। ব্যোমকেশ সেই আলমারির সামনে এসে দাঁড়ালো। আলমারিতে কোনো রকম তালা দেওয়া নেই। আলমারি খুলতেই ভিতরে প্রথমেই পাওয়া গেল কিছু পুরনো রসিদ, ব্যাংকের স্টেটমেন্ট। তারপর হঠাৎ করেই আরও কিছু কাগজপত্র ঘাঁটাঘাঁটি করার পর পাওয়া গেল একটা হলুদ খামে মোড়া ফাইল। খামের উপর লেখা রয়েছে এনওসি, চ্যাটার্জি এস্টেট, চণ্ডীতলা। ব্যোমকেশ তা খুলে পড়তে লাগলো। আর তখনই তার ভিতরে দেখা গেল একটি জমির দখল সংক্রান্ত দলিল। তার পাশে একজন মহিলার স্বাক্ষর, রেখা সান্যাল। আর তাতে লেখা রয়েছে তার একমাত্র শর্ত, যা হলো এই দলিল সম্পূর্ণ পড়ার পরই আমি স্বাক্ষর করেছি। যদি এই জমি কৌশলে স্থানান্তর করা হয় তাহলে এটি বাতিলযোগ্য। আমি তখন বললাম, ব্যোমকেশ, তাহলে এইখান থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রেখা দেবী কিছু জানতেন। অবশ্যই অজিত, জমিটা সম্ভবত বেআইনিভাবেই অন্য কারোর নামে করে দেওয়া হচ্ছিল এবং রেখা দেবী সেটা বুঝেই তাকে চ্যালেঞ্জ করেছিলেন। তবে মেঘনাদবাবু আসল দোষী নন, দোষী অন্য কেউ। তন্ময়বাবু বিস্ময় প্রকাশ করে বললেন, তাহলে শঙ্কর কাকা ঠিকই বলেছে যে পিসির মৃত্যুটা শুধুই দুর্ঘটনা ছিল না, এটা কোনো রকম প্রমাণ লোপাটের জন্য করা হয়েছিল। কিন্তু কাকা যখন এটা করেনি, তাহলে কে করলো এই কাজটা? ব্যোমকেশ তখন তার হাতের ফাইলটা বন্ধ করে বলল, এখন সময় এসেছে পুলিশকে সবটা জানানোর এবং মেঘনাদবাবুর মুখোমুখি হওয়ার। আমি ওনার মুখ থেকে কিছু প্রশ্নের উত্তর চাই। উপর থেকে আমরা নিচে এসে মেঘনাদবাবুর ঘরে প্রবেশ করলাম। ব্যোমকেশ চেয়ার টেনে মেঘনাদবাবুর সামনে বসল এবং তার চোখে চোখ রেখে বলল, ওই ঘরে রাখা আপনার দলিল আমরা পেয়ে গেছি। এক মুহূর্তে সব চুপচাপ। কিছুক্ষণ পর মেঘনাদবাবু মুখ তুলে বললেন, তাহলে শেষ পর্যন্ত আপনারা ওটা পেয়েই গেলেন? আমি চমকে উঠলাম। মেঘনাদবাবু শান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি জানতাম, কিন্তু কাউকে কখনো কিছু বলিনি, কারণ সেই সময় আমি একেবারে ভেঙে পড়েছিলাম। আমার একমাত্র মেয়ের মৃত্যু আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছিল। ব্যোমকেশ চোখ সরিয়ে বলল, আপনি কি জানেন রেখা দেবীকে ছাদ থেকে কে ফেলে দিয়েছিল? কিছুক্ষণ চুপ থাকার পর মেঘনাদবাবু ক্ষীণ স্বরে বললেন,
আমি জানি কে করেছে এটা। আমরা সকলে চমকে উঠলাম। ব্যোমকেশ উত্তেজিত হয়ে বলল, আপনি জানেন? তাহলে বলুন, কে সে? ঘরের ভিতরে সেই মুহূর্তটা কেমন যেন থমথমে। মেঘনাদবাবু একবার আমাদের দিকে তাকালেন, তারপর জানলার বাইরে ছায়া আলো মেশানো আকাশে চেয়ে থাকলেন কিছু সময়। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওটা করেছিল আমার নিজের রক্ত, আমার ভাইজি সোহিনী। আমরা থমকে গেলাম। আমার কাঁধের পাশে বসে থাকা তন্ময়বাবু প্রায় দাঁড়িয়ে পড়ার উপক্রম হলো। আমি নিজেও একেবারে হতবাক। ব্যোমকেশ অবশ্য চুপচাপ তাকিয়ে রইল মেঘনাদবাবুর দিকে। আমরা সকলে অবাক হলেও ব্যোমকেশের চোখে কিন্তু কোনো বিস্ময় ছিল না, বরং ছিল সেই শান্ত অথচ ধারালো অভিব্যক্তি, যেটা ওর চিন্তার গভীরতাটাকে বোঝাচ্ছে। আমি বললাম, এই সোহিনী দেবী আপনার ঠিক কি রকমের সম্পর্কের ভাইজি? মেঘনাদবাবু মাথা নিচু করে বললেন, আগে আমার মৃত দাদা শিশির সান্যালের মেয়ে। ও ছোট থেকেই আমার বাড়িতে মানুষ। ওকে পড়াশোনা করিয়েছি, বড় করেছি। ও যেহেতু পড়াশোনায় খুব ভালো ছিল, তাই আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে ও ভবিষ্যতে আমার ব্যবসার দায়িত্ব নেবে। কিন্তু আমার মেয়ে রেখা যখন আসল দায়িত্ব নিতে শুরু করে, যখন আমার জমি ও সম্পত্তির হিসেব নিকেশ নিজে দেখা শুরু করে, তখন থেকেই সোহিনী কেমন যেন অস্থির হয়ে উঠেছিল। ও হয়তো ভাবতো আমি ওকে বঞ্চিত করে আমার সমস্ত কিছু ভবিষ্যতে রেখার নামে করে দেব। ব্যোমকেশ আবার প্রশ্ন করল, আপনি কি কোনো দলিল বা উইল করেছিলেন তখন? না, তখন করিনি। তবে রেখা নিজে থেকেই আমার সমস্ত ব্যবসার কাগজপত্র, মিউটেশন, জমির নথি সব পড়ে ফেলেছিল। ও বুঝে ফেলেছিল কোথায় অনিয়ম হয়েছে আর কে কে আমায় ঠকিয়েছে। এমনকি কিছু দলিলে রেখা ওর নিজের স্বাক্ষর দিয়েছিল, যেন ভবিষ্যতে আমি যদি কিছু ভুল করি তাহলে অন্তত ও সেটা আটকাতে পারে। আমি কাঁপা গলায় বললাম, তাহলে আপনার ভাইজি সেই সবই জানতো? হ্যাঁ, ও জানতো। তাই তো আমার মেয়ে রেখাকে ও নিজের রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছিল। ও ভেবেছিল রেখা যদি বেঁচে থাকে তবে ভবিষ্যতে ওর কিচ্ছু থাকবে না। সম্পত্তির এক কানা করিও হয়তো আমি ওকে দেব না। আর ওর ভেতরে যেরকম জেদ আর হিংসা জন্মে গিয়েছিল, তাতে আমি আগে থেকেই বুঝেছিলাম যে কিছু একটা ও করবেই। ব্যোমকেশ বলল, আপনি রেখা দেবীকে সাবধান করেছিলেন? মেঘনাদবাবু চোখ নামিয়ে বললেন, হ্যাঁ, ওকে আমি অনেকবার বলেছিলাম যে সোহিনীর সঙ্গে সাবধানে মিশিস, কিন্তু রেখা খুব সরল ছিল। ও বিশ্বাস করত একসাথে বড় হওয়া মানুষ কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। ব্যোমকেশ ধীরে ধীরে বলল, আর সেই সরল বিশ্বাসই ওকে ছাদে টেনে নিয়ে গেল সেদিন রাতে। রেখা দেবী সোহিনীকে ওই কাগজগুলো দেখিয়েছিল। আর মেঘনাদবাবু হঠাৎই ফুঁপিয়ে উঠলেন। ওর মাথায় যেন ঘুম চেপে বসেছিল। সন্দেহ আর জেদের বসে ও
ও আমার মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ছাদ থেকে। আমি কিছু শুনিনি, শান্ত হো না। শুধু শুধু পরদিন সকালে আমার মেয়ে রেখার নিথর দেহ থেকে আমি বুঝেছিলাম কিছু একটা হতেছে, কিছু একটা ঘটেছে। এটা আত্মহত্যা হতে পারে না, হবে না। গোটা ঘরে যেন শোক আর অপরাধবোধ মিলেমিশে গুমোট হয়ে উঠল। মেঘনাথ বাবুর চোখ বেয়ে অঝরে জল পড়তে লাগলো। একটু পরে ব্যোমকেশ বলল, আপনি যখন এটা জানতেন তাহলে এতদিন আপনি কিছু বলেননি কেন? কারণ আমি জানি ওর মধ্যে অন্ধকার জন্মেছে, কিন্তু আমি সেই অন্ধকারকে বাইরে বের করিনি। আমি চাইনি আমার পরিবারের নামে কোনো বদনাম জড়াক। মা বাবার মেয়েটাকে আমি সেদিন চেয়েও কোনো শাস্তি দিতে পারিনি। আমার নিজের মেয়ের মৃত্যু শোকেও আমাকে মুখ বুঝে মেনে নিতে হয়েছে সব কিছু। কিন্তু আমি ওকে আমার বাড়িতে রাখিনি। ওর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি ওকে এ বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি ধীরে ধীরে বললাম, কিন্তু আপনি যখন জানেন যে একজন মানুষ নির্দোষভাবে মরেছে, তাও আবার সে আপনার নিজের মেয়ে, তারপরেও কিছু না করে আপনি এরকম অন্যায় মেনে নিলেন কেন? মেঘনাথ বাবু মুখ তুলে বললেন, আমি সব খুইয়ে দিয়েছি। আমার অন্তরে আমার মেয়ের রেখার মৃত্যু আমাকে জীবন্ত মেরে ফেলেছে। আমি চেয়েও সেদিন মুখ খুলতে পারিনি, কারণ যতই হোক সোহিনীকে আমি নিজের সন্তানের মতন করে মানুষ করেছিলাম। আমি সেদিন মুখ খুলিনি, কিন্তু সারা জীবন এই অপরাধ বোধ নিয়েই আমি বেঁচে আছি। এরপর আমি আর ব্যোমকেশ সোহিনী দেবীর ঠিকানা জানার চেষ্টা করতে লাগলাম বিভিন্ন সূত্র ব্যবহার করে। অনেক কাঠখড় পোড়ানোর পর জানা গেল যে তাকে এখন দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এলাকায় পাওয়া যাবে। বর্তমানে সেখানে তিনি এক কাপড়ের দোকানের সাথে পার্টনারশিপে ব্যবসায় যুক্ত আছেন। তার খোঁজ পাওয়ার পরেই আমরা তিনজন সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাড়িতে যেতে যেতে আমি ব্যোমকেশকে প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝতে পারছি না, যে শঙ্করবাবু আমাদের যে চিঠিটা দেখালেন, যেটা তিনি মৃত অবস্থায় পড়ে থাকা রেখা দেবীর হাত থেকে পেয়েছিলেন, সেই চিঠিটার তাহলে অর্থটা কি? ওই চিঠিতে তাহলে রেখা দেবী তার নিজের বাবা মেঘনাথ বাবুকে কেন দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিলেন? আমি তো এই ব্যাপারটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। সেটা তো আমিও ভাবছি অজিত। সব হিসেব মিলে গেলেও এই হিসেবটা আমি ঠিক মেলাতে পারছি না এখনো। দেখা যাক, আশা করছি সোহিনী দেবীর সাথে কথা বললে এর সমাধান সূত্র আমরা পেয়ে যাব। দক্ষিণ কলকাতার সেই কাপড়ের দোকানে গিয়ে পৌঁছতেই ব্যোমকেশ সেই দোকানে গিয়ে কিছু প্রশ্ন করে ভিতর থেকে কিছু তথ্য বের করে আনলো। প্রথমেই জানা গেল যে সোহিনী দেবীর ব্যবহারে অদ্ভুত রকম ঠান্ডা জেদ রয়েছে, আর দোকানের কর্মচারীরা ওনাকে জানালেন উনি কাউকে সহজে বিশ্বাস করেন না, আর তার অতীতের কথা উঠলে তিনি নাকি মুখ গোমড়া করে ফেলেন। ব্যোমকেশ বুঝতে পারল সরাসরি তাকে ডেকে পাঠালে তিনি কোনো কথা বলতে চাইবেন না, তাই এক কৌশলে তার দোকানের শাড়ি এক্সিবিশনের ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যোমকেশ তাকে আমন্ত্রণ জানালেন শহরের এক 5 তারা হোটেলে। রাত্রি 8টা নাগাদ আমরা সকলে হোটেলের কনফারেন্স রুমে বসে তার জন্য অপেক্ষা করছিলাম, ব্যোমকেশ, আমি আর তন্ময়বাবু। সেই সময় হালকা রঙের সিল্ক শাড়ি পরে
চুল পিছনে বাঁধা, একটা ঠান্ডা অথচ আত্মবিশ্বাসী মুখে সোহিনী দেবী সেখানে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হওয়া মাত্রই ব্যোমকেশকে দেখে সোহিনী দেবী কিছুক্ষণের জন্য থমকে গেলেন, কারণ ব্যোমকেশকে এই শহরে চেনে না এমন মানুষ খুব কমই আছে। আর তার থেকেও বেশি অবাক হলেন যখন তার দৃষ্টি গিয়ে পড়ল তন্ময় বাবুর উপরে। অনেক বছর আগে দেখলেও তিনি তন্ময় বাবুকে ঠিক চিনতে পেরেছেন। কিছু একটা বিপদের আশঙ্কা বুঝতে পেরেই সোহিনী দেবী তড়িঘড়ি কনফারেন্স রুমের দরজা খুলে বাইরে বেরোবার চেষ্টা করেন, কিন্তু ব্যোমকেশের নির্দেশ মতো রুম অলরেডি বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে। সোহিনী দেবী পালানোর পথ বন্ধ দেখে উচ্চ কণ্ঠে চিৎকার করে বললেন, কি ব্যাপারটা কি? আমাকে এই ধরনের হ্যারাসমেন্টের কারণ কি? আপনারা কি চাইছেন বলুন তো? আপনাদের নামে কিন্তু আমি থানায় কেস করতে বাধ্য হব। আরে সোহিনী দেবী, এত উত্তেজিত হচ্ছেন কেন? বসুন বসুন, আপনার জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করছি। আর আপনি চলে গেলে হবে? আমার জন্য? ব্যোমকেশ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আপনার জন্য। কারণ আপনি একজন নিরপরাধ মেয়েকে মেরে ফেলেছেন। নাম রেখা সান্যাল, 22শে সেপ্টেম্বর 1987, সোনারপুরের সান্যাল বাড়ির ছাদ থেকে। ঘর জুড়ে একটা দীর্ঘ নীরবতা। সোহিনী দেবীর মুখটা একেবারে থমকে রয়েছে, তার ঠোঁট একবার কেঁপে উঠল। তিনি ভয় মিশ্রিত কণ্ঠে বললেন, আপনার কাছে প্রমাণ আছে? ব্যোমকেশ মৃদু হেসে বলল, আপনি নিজেই আপনার কাকাকে ঠকিয়ে কালো খামে মোড়া সেই জমির দলিলে স্বাক্ষর করেছেন, যা রেখা দেবী খুঁজে পেয়েছিলেন। আর তারপর রেখা দেবী নিজেও সতর্ক হয়ে যান, আর সাথে মেঘনাথ বাবুকেও আপনার ব্যাপারে সতর্ক করে দেন। আর আপনি তখন থেকেই ভাবতে শুরু করেন যে মেঘনাথ বাবু তার সমস্ত সম্পত্তি রেখা দেবীকে দিয়ে দেবেন, আপনি কিছুই পাবেন না। ঠিক তখন থেকেই আপনার মনের মধ্যে হিংসা জন্মায়, আর তা থেকেই আপনি এরকম একটা কাজ করার সিদ্ধান্ত নেন, এবং অবশেষে নিজের প্রতিহিংসাকে চরিতার্থ করতে আপনি রেখা দেবীকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেন। আমি লক্ষ্য করলাম সোহিনী দেবীর মুখ একেবারে ছোট হয়ে গেছে। তবে একটু পরেই তিনি জোর গলায় বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, রেখা ওটা ডিজার্ভ করতো। সে কে ছিল? আমার কাকার নিজের মেয়ে হলেও বরাবরই কাকার যাবতীয় ব্যবসার কাজ আমিই সামলে এসেছি। আর ও হঠাৎ এসে আমার সবকিছু কেড়ে নিতে চেয়েছিল, আমার জায়গাটাও নিতে চেয়েছিল। আমি ছোটবেলা থেকে যা পাইনি সেটাও এক মুহূর্তে পেয়ে যাচ্ছিল, আর আমি সেটা কিছুতেই মেনে নিতে পারিনি। এই স্বীকারোক্তি যেন গোটা ঘর জুড়ে বেড়াতে লাগলো। সোহিনী দেবী দাঁড়িয়েছিল আমাদের ঠিক সামনে, তার মুখে এক ধরনের জমাট বাঁধা বিষণ্ণতা, চোখে অব্যক্ত অভিমান, আর দীর্ঘদিনের চেপে রাখা অন্ধকার ঘূর্ণির মতো তা ঘুরছিল। তবে তার স্বীকারোক্তির প্রথম লাইন, হ্যাঁ হ্যাঁ, রেখা ওটা ডিজার্ভ করতো, এই শব্দগুলো যেন শুধু কানে বাজতে থাকলো। আমি সোহিনী দেবীর দিকে তাকিয়ে বললাম, আপনার এতটা রাগ ছিল রেখা দেবীর উপরে যে আপনি তাকে খুন করতে বাধ্য হলেন? সোহিনী দেবী ঠান্ডা গলায় উত্তর দিলেন, রাগ নয়, সেটা ছিল ন্যায্যতা। ছোটবেলা থেকে আমি ওই বাড়িতে মানুষ হলেও সব সময় সব ভালো জিনিসটা রেখাই পেত। আর যেই কাকা আমাকে ভরসা করে ব্যবসার দায়িত্ব দিল, তখন ও নিজেকে হঠাৎ করে আমার উপর বসাতে এসেছিল। আমি তাই আর সবকিছু মুখ বুজে একেবারে মেনে নিতে পারিনি। ব্যোমকেশ এবার খানিক কড়া গলায় বলল, একজন নিরপরাধ মানুষকে ছাদ থেকে ফেলে মারা কোনোভাবেই ন্যায্যতা নয় সোহিনী দেবী, সেটা অপরাধ। আপনি জানতেন ওই রাতে ছাদ ফাঁকা থাকবে, তাই আপনি জেনে শুনে রেখা দেবীকে ছাদে নিয়ে গিয়েছিলেন। সোহিনী দেবী এবার মাথা নিচু করে বললেন, বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, আমি সত্যি চাইনি ওকে মেরে ফেলতে। আমি শুধু চেয়েছিলাম ওকে ভয় দেখাতে, ও যেন এই ব্যবসা থেকে পিছু হটে যায়। কিন্তু ও আমায় থাপ্পড় মারে আর বলে আমি নাকি ওই বাড়ির কেউ নই। আমি আর তখন নিজের মধ্যে থাকতে পারিনি, বিশ্বাস করুন। এতটা বলে সোহিনী দেবী থামলেন, তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিশ্বাস করুন, ধাক্কাটা যে ওইভাবে লেগে যাবে সেটা আমি নিজেও বুঝিনি। আমি শুধু ধাক্কাই দিয়েছিলাম ওর কাঁধে, কিন্তু হঠাৎ করে পিছলে গেল। ছাদে যে ওই জায়গাটা স্লিপারি ছিল সেটা আমি সত্যি বুঝতে পারিনি। আমি ছুটে গিয়ে ওর ওড়নাটা ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা ফসকে গিয়ে
ও নিচে পড়ে যায়। আমি তৎক্ষণাৎ নিচে গিয়ে দেখি ও মারা গেছে। আমি জানতাম সবাই আমাকেই সন্দেহ করবে, তাই নিজের ঘাট থেকে দোষ ঝেড়ে ফেলতে আমি রেখার হাতের লেখা নকল করে কাকাকে দোষী সাব্যস্ত করে শঙ্কর বাবুকে একটা চিঠি লিখে ফেলি, যাতে ঘটনাটা এমন ভাবে সাজানো যায় যে রেখা তার বাবার কোনো বেআইনি তথ্য জেনে গেছিল বলে তার বাবা তাকে খুন করে। আমি চেয়েছিলাম ওই চিঠিটার উপর ভিত্তি করে যেন কাকার শাস্তি হয়, আর ওই সমস্ত সম্পত্তি যাতে আমি ভোগ করতে পারি। কিন্তু ওই শঙ্করদা আমার সমস্ত পরিকল্পনাটাই ভেস্তে দেয়। কেন জানি না শঙ্করদা সেদিন চিঠিটাই পুলিশকে দেয়নি। কাকার আর বুঝতে বাকি থাকে না যে রেখাকে আমিই মেরে ফেলেছি। অগত্যা কাকা নিজের বংশের নাম বাঁচাতে আমার নাম পুলিশের কাছে নেয়নি, বরং কাকা পুলিশকে বলেছিল রেখার মানসিক সমস্যা ছিল, তাই পুলিশ কেসটা আত্মহত্যা হিসেবে ধরে নেয়। আর এর কিছুদিন পরে কাকা আমাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। ব্যোমকেশ আর আমি একদম চুপ করে রয়েছি। আমাদের আর কিছুই বলার নেই। একজন খুনি যখন নিজেই তার অপরাধ স্বীকার করে নেয় তখন আর বিচারক হওয়া যায় না, শুধু মানুষের ব্যর্থতাটাই অনুভব করতে পারা যায়। কিছুক্ষণ পর ব্যোমকেশ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আপনি জানেন তো সোহিনী দেবী, আমাদের এখন আপনাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। সোহিনী দেবী মাথা ঝাঁকিয়ে নিচু স্বরে বললেন, হ্যাঁ আমি জানি। আমার জীবনের সব আলো আমি নিজেই নিভিয়ে দিয়েছি বহু বছর আগে। এখন আমার সাথে যা হবার হোক। ঠিক সেই সময় তন্ময় বাবু উঠে গিয়ে দরজায় টোকা দিতেই বাইরে থেকে দরজা খুলে দিল। বাইরে দাঁড়িয়ে ছিল এক মাঝবয়সী মহিলা কনস্টেবল ও একজন ইন্সপেক্টর। ব্যোমকেশ আগেই ওনাদের খবর দিয়ে রেখেছিলেন। সোহিনী দেবী শান্তভাবে কোনো প্রতিবাদ না করে পুলিশের সাথে বেরিয়ে গেল। আমরা সবাই নীরব হয়ে রইলাম। রাত 10:30। আমরা ফিরে এলাম সোনারপুরে মেঘনাথ সান্যালের বাড়িতে। মেঘনাথ বাবুকে দেখে মনে হলো তিনি যেন আমাদের জন্যই অপেক্ষা করছিলেন, যেন কিছু জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তিনি। ব্যোমকেশ বলল, আমরা সোহিনী দেবীকে পুলিশের হাতে তুলে দিয়েছি, স্বীকারোক্তিও রেকর্ড করা হয়েছে ওনার। মেঘনাথ বাবু চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসলেন এবং বললেন, আমার রক্তের মেয়ে না হয়েও আমার হৃদয়ের অনেকটা বড় অংশ ছিল। ওকে আমি মানুষ করেছি, খাইয়েছি, পড়িয়েছি, কিন্তু ওর মনটা আমি কোনো দিনই চিনতে পারিনি। ও যে আমার এত বড় সর্বনাশ করবে তা আমি কখনোই কল্পনাও করতে পারিনি। আমার ভালোবাসার প্রতিদান যে ও এইভাবে দেবে আমি সত্যিই তা ভাবতে পারিনি। আমি একটু থেমে বললাম, রেখা দেবীর জন্য আপনি এখনো ভিতরে ভিতরে দগ্ধ হন, তাই তো? হ্যাঁ, আমি ওকে রক্ষা করতে পারিনি। জানতাম সোহিনীর মধ্যে ভয়ঙ্কর কিছু একটা জন্ম নিচ্ছে, তবুও আমি চুপ করে গিয়েছিলাম। একরকম আত্মপ্রবঞ্চনায় ছিল যে হয়তো ভুল ভাবছি সমস্ত কিছু। এখন বুঝছি আমার এই চুপ করে থাকাটাই আমার মেয়ে রেখার মৃত্যুর সবচেয়ে বড় কারণ। মেঘনাথবাবু মাথা নিচু করেই বসে রইলেন। তন্ময়বাবুকে ব্যোমকেশ বলল, তন্ময়, তোর কাকার একটু খেয়াল রাখিস, ওনার বয়স হয়েছে তো। আর হ্যাঁ, রেখা দেবীর আত্মা এতদিনে শান্তি পেয়েছে, কারণ তার মৃত্যুর জন্য যে দায়ী সে এতদিনে ধরা পড়েছে। এটাই রেখা দেবী এতদিন ধরে চাইছিলেন। তাও একজন ভালো পুরোহিত ডেকে বাড়িতে একটা পুজো করিয়ে নিস। বেশ, আমরা তবে চলি। এই বলে আমরা বেরিয়ে এলাম সান্যাল বাড়ি থেকে। গাড়ি ছুটছে বালিগঞ্জের দিকে। বাইরে রাত অনেকটাই গভীর হয়েছে। ল্যাম্পপোস্টের হালকা আলোয় শহরের রাস্তা যেন
আরও বেশি নিঃসঙ্গ লাগছে। আমরা দুজন চুপচাপ বসে আছি। এই ঘটনার রেশ যেন এখনো আমাদের মনের ভিতরে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। হঠাৎ ব্যোমকেশ জানলার দিকে তাকিয়ে বলল, অজিত, জানো, একটা মানুষ কতটা অন্ধকার নিজের মধ্যে জমিয়ে রাখতে পারে সেটা বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না। সোহিনী দেবীর মতো একটা মেয়ে যে নিঃশব্দে ঘরের মধ্যে হাঁটতো, বিনয়ীভাবে কথা বলতো, তার ভেতরে এমন এক ভয়ঙ্কর হিংসা, এমন এক জমাট অভিমান জন্ম নিয়েছে যা একদিন খুনের রূপ নেবে, এই কথা কেউ কল্পনা করতে পেরেছিল? হ্যাঁ, কিন্তু তুমি তো সোহিনী দেবীর নাম শোনার পরেই ধরে নিয়েছিলে যে উনি আসল খুনি। ব্যোমকেশ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ অজিত, সন্দেহ করেছিলাম, কারণ রেখা দেবীর মৃত্যুটা ছিল খুব ব্যক্তিগত। যেভাবে ছাদে একা ডেকে নিয়ে গিয়ে ঠেলে ফেলা হয়েছিল সেটা রাগে নয়, বরং দীর্ঘদিনের অপমান ও অবদমনের প্রতিশোধ। খুনটা শুধু শরীরের বিরুদ্ধে নয়, ওর অস্তিত্বের বিরুদ্ধেও ছিল। কিন্তু সোহিনী দেবী তো রেখা দেবীকে নিজের বোনের মতো, আর ওই একই বাড়িতে ওরা মানে বড় হয়েছে, তাহলে? ব্যোমকেশ এবার হালকা গলায় কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বলল, সেটাই তো মজা অজিত। আমরা ধরেই নিয়ে একসাথে বড় হওয়া মানে একে অপরকে ভালোবাসা, কিন্তু অনেক সময় কাছের মানুষরাই হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ ওরাই জানে কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ব্যথা পাওয়া যায়। এই কেসটা আমাকে আবারও মনে করিয়ে দিল যে খুন সবসময় ছুরি বা পিস্তল দিয়ে হয় না, কখনো কখনো সেটা হয় অবহেলা দিয়ে, সম্পর্কের অসমতা দিয়ে। একজন মানুষ দিনের পর দিন অবজ্ঞা, অবিচার আর চেপে রাখা অভিমানে এতটাই ঘনীভূত হয়ে ওঠে যে একসময় একটা ছোট্ট মুহূর্তেই একটা বিস্ফোরণ ঘটে যায়। আমি হালকা গলায় জিজ্ঞেস করলাম, তাহলে তুমি বলছো সোহিনী দেবী খুনি হলেও তিনি এক অর্থে শিকারও ছিলেন? ব্যোমকেশ মুখে হাসি টেনে বলল, হ্যাঁ, তিনি শিকার, কিন্তু নিজের তৈরি করা ফাঁদেই তিনি পা দিয়েছেন। সমাজ, পরিবার হয়তো তাকে অবহেলা করেছে, কিন্তু নিজের ভেতরের আলো তিনি নিজেই নিভিয়ে দিয়েছেন। এটাই তার সবচেয়ে বড় অপরাধ। প্রত্যেকটা মানুষ অন্ধকার নিয়ে জন্মায়, কিন্তু আলো খোঁজার দায়িত্বটা তার একান্তই নিজের। আমি চুপ করে গেলাম। বাইরে তখন ঘন অন্ধকার, কিন্তু ব্যোমকেশ যেন জানলার বাইরে তাকিয়ে কিছু একটা খুঁজে চলেছে। সে একবার আমার দিকে তাকিয়ে বলল, এই কেস আমাকে একটা কথাই শিখিয়েছে অজিত, ঘরের অন্ধকার দূর করতে বাইরে থেকে আলো এনে লাভ নেই। যদি ভেতরের আলোটাই কেউ নিভিয়ে রাখে, আলো কখনো বাইরে থেকে আনা যায় না, সেটা আমাদের মন থেকে জন্মায়। যদি সেই মনের আলোটাই নিভে যায়, তবে কোনো ঘরে আলো জ্বলে না, কোনো সম্পর্ক টেকে না, আর কোনো জীবনও শেষ পর্যন্ত আলোকিত হয় না। আমি ব্যোমকেশের কথায় কোনো উত্তর দিলাম না, শুধু জানলার বাইরে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম আজকের রাতটা কি সত্যিই অন্ধকার, নাকি আমার মনেই আলো কম।